হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের নেক্সট ক্লাসে আমরা চলে এসেছি, যেটার নাম তোমরা দেখতেই পাচ্ছ, পারসেপশন, রাইট? সো লেটস স্টার্ট ডিসকাসিং অ্যাবাউট হোয়াট ইজ পারসেপশন জিনিসটা কি। আমার আগের ভিডিও ছিল অ্যাটেনশন চ্যাপ্টারটাকে নিয়ে। আশা করি সেটা তোমরা বুঝতে পেরেছো অ্যাটেনশন সম্পর্কে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অ্যাটেনশন সম্পর্কে, অবশ্যই আমায় জানিও। ঠিক, কোনো 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 জায়গায় যদি কিছু না বুঝতে পেরে থাকো, কোথাও কোনো প্রবলেম হয়ে থাকলে অবশ্যই আমায় জানিও, কি কোথায় কি ডিফিকাল্টি এসছে, কোথায় কি প্রবলেম এসছে, আমায় জানিও। ঠিক আছে? আর আমার জানানোর জন্য তোমাকে কি করতে হবে তোমরা সবাই জানো। আমাকে জানানোর জন্য জাস্ট ডিসক্রিপশনে তোমরা আমার প্রোফাইল লিঙ্কটা পেয়ে যাবে। তোমাকে জাস্ট প্রোফাইল লিঙ্কটা ক্লিক করতে হবে, এবং প্রোফাইল লিঙ্কটা ক্লিক করলে তোমরা আমার প্রোফাইল পেজে চলে যাবে। সো প্রোফাইল পেজে চলে গিয়ে তোমাকে শুধু আমাকে ফলো করতে হবে। যখন তোমরা আমাকে ফলো করবে, দেখবে মেসেজ অপশনটা ওপেন হয়ে যাবে। ঠিক, সো মেসেজ অপশনটা ওপেন হয়ে গেলেই তোমরা আমাকে মেসেজ করতে পারবে। সো কোথাও কোনো কোয়েরি রিগার্ডিং সাইকোলজি থাকলে আমায় অবশ্যই ওখানে তুমি আমাকে মেসেজ করে, টেক্সট করে আমাকে জানাতে পারো। আমি নিজের তরফ থেকে অবশ্যই চেষ্টা করব তোমাদের যাবতীয় যা কোয়েরিজ আছে সেগুলো সলভ করার। ঠিক, সো কিরকম লাগছে ক্লাসগুলো আমাকে সেটাও জানিও। আমরা কিন্তু পেপার 2 শেষ করে নিয়েছি ইউটিউবে এখানে। ঠিক, আমাদের ক্লাস শুরু হয়েছিল সেপ্টেম্বর থেকে। সো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ইয়েস, আমরা মোটামুটি 6 মাস আমাদের পেপার 2টা লেগেছে। আমরা 6 মাসের মধ্যে পেপার 2টা যতটা পারা যায় ইউটিউবে শেষ করার মতন করেছি। ঠিক, বিকজ ইউটিউবে অ্যাজ ইন পুরোটা ডিসক্রাইব করা যায় না আর কি। ঠিক, একটা টাইম বাউন্ডেশন আছে, একটা টাইম লিমিট আছে। সো তাই জন্য পুরো কমপ্লিট আমি প্রত্যেকটা টপিক তো আমি ডিসক্রাইব করতে পারবো না। সো তাই জন্য আমি প্রত্যেকটা টপিক অল্প করে জিস্ট করে আর কি তোমাদের বোঝানোর চেষ্টা করি, সো দ্যাট তোমাদের ওই টপিকটা সম্পর্কে আইডিয়া হয়ে যায়। আর তাও ইন ডিটেল তোমরা যদি জানতে চাও, ইন ডিটেল প্রত্যেকটা টপিক সম্পর্কে জানতে গেলে তোমরা আমার আনএকাডেমিতে আমাকে স্পেশাল ক্লাসে আমাকে ফলো করতে পারো, আমার প্লাস কোর্সে ফলো করতে পারো। ঠিক, যেখানে আমরা আরও ডিটেলে আলোচনা করি, এবং আমরা প্লাস কোর্সে যাবতীয় যা নোটস আছে সেগুলো নিয়েও আলোচনা করি। ইভেন এই নোটস রিগার্ডিংয়ে আমি বলবো, আমার একটা নতুন কোর্স আসছে, সেটা সম্পর্কে আমি পরে জানাবো। আমরা অল্প করে পারসেপশন নিয়ে আলোচনা করে দিই। তোমরা দেখতেই পাচ্ছ আজকের টপিক হচ্ছে আমাদের পারসেপশন। ঠিক, সো আমরা ছোট্ট করে আমরা আগে পারসেপশন আলোচনাটা করি, কি হোয়াট ইজ পারসেপশন। কি হচ্ছে তো পারসেপশন বলতে কি বোঝায়? ঠিক, কোনো জিনিস যখন আমরা পারসিভ করছি, দেখছি, আইদার আমি ওটা আমার সামনে একটা ফর এক্সাম্পল একটা জিনিস আছে, ফর এক্সাম্পল লাইক তোমরা এখন আমার ভিডিওটা দেখছো। ঠিক, তো এই ভিডিওগুলো দেখার পর তোমাদের একটা নিজস্ব থট, একটা নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব থিঙ্কিং প্রসেস কাজ করছে। আচ্ছা, এটা এরকম হবে, আচ্ছা ওটা ওরকম হবে, এটা সেরকম হবে, একটা থিঙ্কিং প্রসেস তোমাদের কাজ করছে, রাইট? সো পারসেপশন হচ্ছে বেসিক্যালি কোনো জিনিস দেখে ওই জিনিসটাকে একটা মিনিং দেওয়া। ঠিক, অবশ্যই একটা মিনিং দেব, এটা খুব ইম্পর্টেন্ট। বিকজ কোনো জিনিস আমি দেখছি বা শুনছি মানে অনুভূতি করছি। ঠিক, অনুভূতিটা কিন্তু পারসেপশন না, মাথায় রাখতে হবে। অনুভূতি জিনিসটা কিন্তু পারসেপশন না। অনুভূতি মানে হচ্ছে সেন্সেশন। ঠিক, সেন্সেশনকে বলা হয় অনুভূতি। পারসেপশন হচ্ছে এই অনুভূতিটাকে আমি যখন একটা মিনিং দিচ্ছি, একটা অর্থ দিচ্ছি, কি এইটার মানে হচ্ছে এইটা। ঠিক, যতক্ষণ ওটা একটা র মেটেরিয়াল, আমি এরপরে একটা সেন্সেশন নিয়েও ক্লাস নেব নয়, ঠিক আছে? সো যতক্ষণ ওটা একটা র মেটেরিয়াল, ততক্ষণ ওটা কিন্তু শুধু সেন্সেশন, ওটা পারসেপশন না। যখন ওই র মেটেরিয়ালকে আমরা কিছু একটা মিনিং দেব, একটা অর্থ দেব, তখন সেটা দাঁড়াবে পারসেপশন। ঠিক, সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, দ্য ডিফারেন্স বিটুইন সেন্সেশন অ্যান্ড পারসেপশন। সেন্সেশন আর পারসেপশনে কিন্তু
একটা পার্থক্য আছে, আমাকে ওই ডিফারেন্সটা মাথায় রাখতে হবে, ঠিক? সো উইথ দিস আমরা পারসেপশন চ্যাপ্টারটা শুরু করছি। আর যারা ফার্স্ট টাইম আমার এই ভিডিও দেখছো বা ফার্স্ট টাইম আমার এই ক্লাসে জয়েন করেছো, তাদের জন্য আমার ছোট্ট একটা ইন্ট্রোডাকশন। আমার নাম পায়েল ব্যানার্জি, আমি একজন সাইকোলজিস্ট অ্যান্ড স্পেশাল এডুকেটর, এবং আনএকাডেমি প্ল্যাটফর্মে আমি তোমাদেরকে সাইকোলজি অপশনাল সাবজেক্ট, সেখানে আমি তোমাদেরকে গাইডেন্স দিই। যারা যারা সাইকোলজি অ্যাজ দেয়ার অপশনাল সাবজেক্ট সিলেক্ট করেছো ফর WBCS, তাদেরকে আমি আমার তরফ থেকে চেষ্টা করি কি যতটা পারি আমি তাদেরকে হেল্প করা। সো যারা যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, শিগগিরই সাবস্ক্রাইব করে নিও, সো দ্যাট তোমরা জানতে পারো আমি কখন কি নতুন ভিডিওস দিচ্ছি, কখন কি নতুন ভিডিওস আপলোড করছি, তোমরা একদম রেগুলার আপ টু ডেট থাকতে পারো। তাহলে শিগগিরই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক? So with this, let's start discussing with perception, ঠিক? So basically এই পারসেপশনের আমার কাছে দেখতে পাচ্ছ টোটাল এই চারটে টাইপ আছে, ঠিক? কি হচ্ছে সো আমাদের পারসেপশনের টোটাল চারটে টাইপ আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ চারটে টাইপ কি কি? ফর্ম পারসেপশন, ডেপথ পারসেপশন, মুভমেন্ট পারসেপশন এবং টাইম পারসেপশন। টোটাল চারটে টাইপ আছে আমার কাছে, ঠিক? সো পরীক্ষায় কিন্তু একসাথে আসে না জেনারেলি, ঠিক আছে? একবারে আসবে না কি মানে এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপস অফ পারসেপশন একবারে ধরে দিয়ে দিল, এরকম ভাবে একসাথে আসে না, আলাদা আলাদা ভাবেই আসে আর কি। সে ফর এক্সাম্পল এরকম এলো কি এক্সপ্লেন ফর্ম পারসেপশন বা এক্সপ্লেন ডেপথ পারসেপশন। সো কোনো একটা টাইপ এলো, ঠিক? এরকম কোনো সময় হয় না কি পুরোটা ধরে একসাথে দিয়ে দিল কি পুরো পারসেপশনটাকে এক্সপ্লেন করে, মানে তাহলে পুরো গোটা একটা পরীক্ষা 200 নম্বরের পরীক্ষা শুধু পারসেপশন নিয়েই চলে আসবে আর কি। কারণ ফর্ম পারসেপশন যথেষ্ট ভাস্ট আছে, ডেপথ পারসেপশন ভাস্ট আছে, ঠিক? মুভমেন্ট আর টাইম একটু ছোট ছোট আছে, অল্প অল্প আছে। সো এরকম করে যদি পুরো চলে আসে তাহলে দেখবে কি গোটা একটা পুরো কোয়েশ্চেন পেপারই শুধু পারসেপশন লিখতে লিখতে কেটে গেছে আর কি, ঠিক? সো তাই জন্য বেসিক্যালি কোনো একটা টাইপ এলো, কোনো দুটো টাইপ এলো, এরকম ভাবে আসে। আর তোমরা ইভেন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স যাদের কাছে আছে তোমরা দেখবে কি ফর্ম পারসেপশন জাস্ট ওই একটা টাইপ এসছে, বা জাস্ট ফর্ম আর ডেপথ এসে গেছে, বা ফর্ম আর মুভমেন্ট এসছে। মানে যদি আমি বলি কি 2019-এ দুটো এসছিল, ফর্ম এসছে এবং মুভমেন্ট এসছে, ঠিক? তার আগে ডেপথ এসছিল আর টাইমটা এসছিল, এরকম ভাবে এসছিল। তো একটা দুটো করেই আসে বেসিক্যালি, ঠিক আছে? গোটা আসবে না, ঠিক আছে? নাহলে অনেক ওয়াস্ট হয়ে যাবে আর কি। সো বেসিক্যালি পারসেপশনের ক্ষেত্রে আমার চারটে টাইপ আছে পারসেপশনে, ঠিক? আজকে ফার্স্টলি পুরো সবকটা টাইপ তো আলোচনা করা সম্ভব হবে না, তাহলে আমার এখানে সারাদিন ইউটিউবেই আজকে কেটে যাবে। তো উইথ দিস ফার্স্টলি আলোচনা করবো আমরা ফর্ম পারসেপশন, ঠিক? ফর্ম পারসেপশন সম্পর্কে আমি আগে একটা জিনিস বলি। ফর্ম পারসেপশন জিনিসটা কি এবং কার দিয়েছে, কে দিয়েছে? ফর্ম পারসেপশন কিন্তু গেস্টল্ট স্কুল অফ সাইকোলজি দিয়েছে। তো এটা রিলেটেড কিন্তু অনেকভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক? অনেকভাবে বলতে এরকমভাবে জিজ্ঞেস করতে পারে এক্সপ্লেন ফর্ম পারসেপশন, এই একটা এলো, ঠিক? সেকেন্ড আসতে পারে এক্সপ্লেন দ্য গেস্টল্ট ভিউ অফ পারসেপশন। আই রিপিট, explain the gestalt view of perception, এরম ভাবেও জিজ্ঞেস করতে পারে, ঠিক? বা এরম ভাবেও তোমাকে জিজ্ঞেস করতে পারে explain the figure and ground theory of perception. I repeat, এরম ভাবেও জিজ্ঞেস করতে পারে কি explain the figure and ground theory of perception, ঠিক? সো ব্যাপারটা কিন্তু শুধু ফর্ম পারসেপশনও আসতে পারে, ব্যাপারটা এক্সপ্লেন ফিগার অ্যান্ড গ্রাউন্ড থিওরিও আসতে পারে, ব্যাপারটা এরকমও আসতে পারে যে গেস্টল্ট স্কুল অফ পারসেপশন, বিকজ ফর্ম পারসেপশনটা দিয়েছে হচ্ছে গেস্টল্ট স্কুল অফ সাইকোলজি, ঠিক? তো তারা দিয়েছে, তো এরমভাবেও আসতে পারে। ইভেন আরেকভাবে আসতে পারে, সেটা হচ্ছে এখানে দেখো শুধু লেখা আছে লজ অফ গ্রুপিং। তো এরমভাবে একটা ছোট্ট মানে শর্ট কোশ্চেন আসতে পারে কি এক্সপ্লেন দ্য ডিফারেন্ট লজ অফ গ্রুপিং, ঠিক? আই রিপিট, এরম ভাবেও জিজ্ঞেস করতে পারে এক্সপ্লেন দ্য ডিফারেন্ট লজ অফ গ্রুপিং। তো সেই ক্ষেত্রে
আমাকে তখন কিন্তু গোটা পুরো প্রশ্ন আমি লিখবো না, সেই ক্ষেত্রে তখন শুধু আমি জাস্ট এই লসগুলো লিখবো। মানে এখানে দেখো এখানে 4টে ল আছে, এই যে ল অফ সিমেট্রি, ল অফ প্রক্সিমিটি এবং ল অফ কন্টিনিউটি, ল অফ আচ্ছা ল অফ সিমেট্রি হলো, হ্যাঁ ল অফ সিমিলারিটি, প্রক্সিমিটি, কন্টিনিউটি, সিমেট্রি, এই 4টে ল। তো যদি এরকমভাবে প্রশ্ন আসে কি এক্সপ্লেইন দ্য লজ অফ গ্রুপিং, সেই ক্ষেত্রে আমাকে জাস্ট এই 4টে লই লিখতে হবে, আর কিচ্ছু লিখতে হবে না। তখন কিন্তু আমাকে এই ফিগার অ্যান্ড গ্রাউন্ড ব্যাপারটা বা এরপরে আরও কতগুলো পয়েন্ট আছে এই জিনিসগুলো কিন্তু আমাকে লিখতে হচ্ছে না, ঠিক। সো প্রশ্নটা কিন্তু খুব ভালোভাবে পড়ে নেবে কি কি জিজ্ঞেস করেছে, ঠিক। যদি বলেছে কি ফর্ম পারসেপশন লেখো বা গেস্টল্ট থিওরি লেখো বা তোমার ফিগার অ্যান্ড গ্রাউন্ড থিওরি লেখো, তাহলে আমাকে পুরো গোটা উত্তরটাই লিখতে হচ্ছে। আর যদি বলে শুধু লজ অফ গ্রুপিং, তাহলে আমার কাছে শুধু 4টে ল আছে, আমাকে জাস্ট এই 4টে লই লিখতে হবে, ঠিক। এবার চলে আসছি এক্সপ্লেনেশন। সো ফার্স্ট কি লেখা আছে, ল অফ ফিগার অ্যান্ড গ্রাউন্ড, ঠিক। ফিগার মানে হচ্ছে মূর্তি, গ্রাউন্ড হচ্ছে আমার ক্ষেত্র, ঠিক, বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড। তো যদি আমি বলি এই যে ছবিটা তোমাদের সামনে রয়েছে, ঠিক, এই ছবিতে তোমাদের আগে তোমরা কোন জিনিসটা আগে দেখতে পাচ্ছ? তোমাদের মধ্যে কেউ হয়তো বলবে কি আমি ব্ল্যাক পার্টটা আগে দেখতে পাচ্ছি, ঠিক। বা দুটো মানুষের মুখোমুখি দুটো মানুষের মুখ এরকম করে এক অপরের দিকে তাকিয়ে আছে, আমি ওই জিনিসটা দেখতে পেলাম। মানে কি তোমরা ব্ল্যাক পোর্শনটা আগে দেখতে পারলে, তোমাদের জন্য ব্ল্যাকটা ছিল, মানে ব্ল্যাকটা হচ্ছে কি ফিগার, আর গ্রাউন্ড হচ্ছে সাদা পার্টটা, মানে এই সাদা পার্টটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর এই ব্ল্যাকটা হচ্ছে তোমাদের জন্য ফিগার, ঠিক। আবার তোমাদের মধ্যে অনেকে এরমও হবে যে বলবে কি আমার মনে হলো ওটা একটা ট্রফি, ঠিক, আমার একটা ট্রফির মতন মনে হচ্ছে। মানে যারা সাদা পার্টটা আগে দেখলো, ঠিক, তারা বলবে আমার এটা একটা ট্রফি মনে হলো বা একটা কাপ মনে হলো। সো তাদের জন্য হোয়াইট পোর্শনটা কি ফিগার এবং ব্ল্যাকটা কি গ্রাউন্ড, ফিগার অ্যান্ড গ্রাউন্ড, ঠিক। সো ল অফ ফিগার অ্যান্ড গ্রাউন্ড কি বলছে কি যে কোনো জিনিস আমরা যেটা আগে পারসিভ করছি দ্যাট ইজ ফিগার, অ্যান্ড যেটা আমি পরে পারসিভ করছি দ্যাট ইজ গ্রাউন্ড, ঠিক আছে। সো ল অফ ফিগার অ্যান্ড গ্রাউন্ড কি বলছে, আমাদের নজর আগে কোনটার দিকে যায়, এবং এটা ইট উইল ভ্যারি ফ্রম পার্সন টু পার্সন। একটা সিম্পল এক্সাম্পল দিয়ে যদি বলি কি আমি একটা গ্লাস নিলাম, ওখানে হাফ গ্লাস জল ঢাললাম, এবার অনেকে কি বলবে, অনেকে বলবে ম্যাম এটা হাফ ফিল্ড, মানে হাফ ভরা, আর অনেকে কি বলবে ম্যাম ওটা হাফ ফাঁকা, ঠিক। তার মানে কি আমার পারসেপশন ভেরি করছে, কিছু জনের জন্য ওটা হাফ ভরা এবং কিছু জনের জন্য ওটা হাফ ফাঁকা, রাইট। সো ইট ভেরিজ ফ্রম পার্সন টু পার্সন, ঠিক। সেরকমই এই ল অফ ফিগার অ্যান্ড গ্রাউন্ড কি কেউ হয়তো সাদা পার্টটা আগে পারসিভ করছে, কেউ কালোটা আগে পারসিভ করছে। যেটা আমি আগে পারসিভ করছি সেটা হচ্ছে আমার ফিগার, অ্যান্ড যেটা আমি পরে দেখছি দ্যাট ইজ মাই গ্রাউন্ড। এই মুহূর্তে এই যে আমি তোমাদের সাথে যে কথা বলছি আই এম দ্য ফিগার, আর যে গ্রিন ব্যাকগ্রাউন্ডটা ওটা হচ্ছে গ্রাউন্ড, রাইট। কেউ তো গ্রিন ব্যাকগ্রাউন্ডটা দেখছো না, যদি গ্রিন ব্যাকগ্রাউন্ডটা তোমরা আগে দেখে থাকো তাহলে গ্রিন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তোমাদের জন্য ফিগার, আর আমি হচ্ছি ব্যাকগ্রাউন্ড, ঠিক। কিন্তু আপাতত আমি হচ্ছি ফিগার অ্যান্ড গ্রিনটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক। দিস ইজ নোন অ্যাজ ল অফ ফিগার অ্যান্ড গ্রাউন্ড, ঠিক। আশা করি এইটুকু ক্লিয়ার আছে তোমাদের জন্য। এবার নেক্সটে আসছি। নেক্সট কি বলছে, ল অফ গ্রুপিং, ঠিক। ফার্স্ট পয়েন্ট গেল ল অফ ফিগার অ্যান্ড গ্রাউন্ড, সেকেন্ড বলছে ল অফ গ্রুপিং, ঠিক। ল অফ গ্রুপিং মানে কি আমরা কি কি নিয়মে আমরা গ্রুপ তৈরি করি, দল তৈরি করি, ঠিক। কি কি নিয়ম মাথায় রেখে, ঠিক, কি কি লজ মাথায় রেখে, ঠিক। ওটার আন্ডার আমার আবার 4টে সাব পয়েন্ট আছে। ফার্স্ট সাব পয়েন্ট কি, ল অফ সিমিলারিটি। ল অফ সিমিলারিটি মানে যে জিনিসগুলো সিমিলার দেখতে,
অনেকটা একরকম দেখতে, আমরা ওদেরকে একটা গ্রুপে পারসিভ করি। আর যেগুলো আলাদা দেখতে আমরা তাদেরকে সাইড করে দিই। যেরকম তোমাদের সামনে দেখো এরকম একটা ডায়াগ্রাম, যে এই ডায়াগ্রামটা রয়েছে, এই ডায়াগ্রামটা যেটা রয়েছে, এখানে যদি বলি কি তোমরা একটা গ্রুপ তৈরি করো, তোমরা যেগুলো কভার আপ আছে, ব্ল্যাক আছে, ঠিক, সেগুলোকে তোমরা বলবে আচ্ছা যেগুলো ব্ল্যাক আছে সেগুলো একটা গ্রুপ, আর যেগুলো হোয়াইট আছে সেগুলো একটা গ্রুপ। ঠিক, এইটা হচ্ছে তোমার ল অফ সিমিলারিটি। ফাইন। এইবার আমি এরকমও বলতে পারি, আর একটা এক্সাম্পল দিচ্ছি, কি একটা তুমি বাচ্চাকে একটা ঝুড়িতে অনেক ধরনের ফল দিয়ে বসালে, বা অনেক ধরনের সবজি দিয়ে বাচ্চাটাকে বসিয়ে দিলে, তুমি বললে কি যেগুলো তোমাকে এই সবজিগুলো আলাদা আলাদা করতে হবে। বাচ্চাটা কি করবে, যতগুলো আলু আছে আলুগুলো এক সাইডে রাখলো, পেঁয়াজগুলো এক সাইডে রাখলো, তোমার টমেটোগুলো একসাথে জড়ো করে রাখলো। ঠিক, এই ডিভিশনটা বাচ্চাটা কিরম ভাবে করছে, ইনিশিয়ালি হয়তো বাচ্চা জানেও না কি কোনটা আলু, পেঁয়াজ, টমেটো, কিন্তু বাচ্চাটা কিন্তু ঠিকঠাক ভাবে ডিভিশনটা করছে। কিরম ভাবে করছে, আচ্ছা যেগুলো এক রকম দেখতে, আলুগুলো সব এক রকম দেখতে, ওইগুলোকে আলাদা করে দিল, পেঁয়াজগুলো একরকম দেখতে, ওইগুলোকে আলাদা করে দিল, টমেটোগুলো সব একরকম এক কালার দেখতে, ওইগুলোকে আলাদা করে দিল। তার মানে কি করলো বাচ্চাটা, যেগুলো একরকম দেখতে ছিল সেইগুলোকে ধরে ও আলাদা আলাদা করে দিল, মানে গ্রুপ করে দিল। আচ্ছা এইটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ। ঠিক, সো ল অফ সিমিলারিটি কি বলছে, যারা একরকম দেখতে হয়, মানে সিমিলার দেখতে হয় ইন অ্যাপিয়ারেন্স, আমরা তাদেরকে একটা গ্রুপের মধ্যে পারসিভ করি। ঠিক আছে, নেক্সট কি বলছে, ল অফ প্রক্সিমিটি। ল অফ প্রক্সিমিটি কি বলছে, কি যারা একসাথে সাথে থাকে আমরা তাদেরকে অনেক সময় গ্রুপে পারসিভ করি। যেরকম যদি এই পিকচারটা দেখো, আমি যদি বলি এই পুরো গোটা পিকচারটাকে তুমি গ্রুপ তৈরি করো, আমরা কি করব, আমি হয়তো এদেরকে একটা গ্রুপে ফেলবো, এদেরকে একটা গ্রুপে ফেলবো, এদেরকে একটা গ্রুপে ফেলবো, এবং এদেরকে একটা গ্রুপে ফেলবো। ঠিক, এই গ্রুপে ফেলবো আমি কেন, বিকজ আমি দেখছি এরা একসাথে আছে, এদেরকে একটা গ্রুপে ফেলে দিলাম। আবার এখানে অনেকটা গ্যাপ আছে, কিন্তু আবার এরা একসাথে আছে, এই দুটো রো, আবার এখানে গ্যাপ আছে, আবার এই দুটো একসাথে আছে, আবার এখানে গ্যাপ আছে, আবার এই দুটো একসাথে আছে। সো এই যে যারা একসাথে আছে আমি সেটার উপর বেস করে এদেরকে চারটে আমি গ্রুপে ডিভাইড করে দিলাম, মানে যারা একসাথে একসাথে থাকছে। ঠিক আছে, এটার আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ভেবে নাও অ্যাজ এ টিচার তুমি ক্লাসে গেছো, ঠিক, এইবার তুমি অ্যাজ এ টিচার যখন ক্লাসে পড়াচ্ছ, তুমি দেখছো কি কতগুলো মানে ওই যে হয় না কি আমরা ক্লাসে গিয়ে আমাদের ফ্রেন্ডসের গ্রুপ তৈরি হয়ে যায়, রাইট, ওই তিনজন চারজন করে গ্রুপ তৈরি হয়ে যায়। এবার আমরা যখন অ্যাজ এ টিচার ভেবে না, যখন আমি ক্লাসে যাচ্ছি, আমি দেখছি এরা দুজন সবসময় একসাথে থাকে। ঠিক, সো যখন আমি দেখছি ক্লাসটা শুরু হচ্ছে দুজনে একসাথে ক্লাসে এন্ট্রি করছে, যখন ক্লাসটা শেষ হচ্ছে একসাথে বেরোচ্ছে, তো আমি বেসিক্যালি এদের দুজনকে সবসময় একসাথে দেখেছি। ঠিক, এবার যখন ভেবে না একজন যদি অ্যাবসেন্ট হয়, আমি কিন্তু অন্য একজনকে গিয়ে আমি জিজ্ঞেস করবো না কি আচ্ছা কি ব্যাপার এই মানুষটা অ্যাবসেন্ট কেন, ঠিক আছে, কি ব্যাপার কি কারণে সেই মানুষটা অ্যাবসেন্ট, আমি কিন্তু একে গিয়ে জিজ্ঞেস করছি না। ঠিক, আমি কিন্তু এ অ্যাবসেন্ট হলে আমি বি কে গিয়ে জিজ্ঞেস করছি কি আচ্ছা বি এ অ্যাবসেন্ট কিসের জন্য। ঠিক, ইভেন আমাকে যদি কিছু দিতেও হয়, কিছু মানে আমার যদি ইম্পর্টেন্ট নোটস কিছু প্রোভাইড করতে হয়, ঠিক, আমি ভেবে না সবাইকে দিয়েছি, বি কে দেওয়া হয়নি। ঠিক, তো আমি এ কে গিয়ে ওই সেই নোটটা দিলাম, দিয়ে বললাম কি আচ্ছা এ বি তো আজকে আসেনি, এই নোটটা একটু তুমি বি কে দিয়ে দিও তো। আমি অন্য কাউকে গিয়ে বলছি না কি আচ্ছা এই নোটটা একটু বি কে দিয়ে দিও। আমি অন্য কাউকে কেন বললাম না, বিকজ আমি এ অ্যান্ড বি এদের দুজনকে সবসময় একসাথে দেখেছি, আর যেহেতু আমি এদের দুজনকে সবসময় একসাথে দেখেছি, আমি এদেরকে অ্যাজ আ গ্রুপ পারসিভ করছি। সো ল অফ প্রক্সিমিটি এটাই বলছে কি যখন আর কি আমরা কিছু জনকে সবসময় একসাথে দেখি, আমরা তখন ওদেরকে অ্যাজ আ গ্রুপ পারসিভ করি। আমরা যখন দেখি কি এরা সবসময় একসাথে আছে, আমরা ওদেরকে অ্যাজ আ গ্রুপ পারসিভ করছি।
উইথ দিস নেক্সটে যাচ্ছি আমরা তাহলে। তো নেক্সটে কি বলছে, ল অফ কন্টিনিউটি। ঠিক, আমাদের দুটো ল হলো, ল অফ সিমিলারিটি অ্যান্ড ল অফ প্রক্সিমিটি। এবার আসছে নেক্সট ল অফ কন্টিনিউটি। সো ল অফ কন্টিনিউটি কি বলছে, যে কোনো জিনিস আমরা অ্যাজ আ কন্টিনিউয়াস হিসাবে পারসিভ করি, মানে ভেঙে ভেঙে পারসিভ করি না। যেরকম যদি এই ফিগারটা তোমরা দেখো, ঠিক আছে, এই যে পিকচারটা, এই পিকচারে যদি আমি বলি কি এই পিকচারটা কিসের, রাইট? সো আমরা বলবো কি ওই তো একটা স্ট্রেট লাইন আছে আর একটা কার্ভড লাইন আছে। কিন্তু কেউ কি এই জিনিসটা বলবে কি ওকে এখানে তোমার একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, মানে পাঁচটা ডটেড লাইন আছে, আর এখানে একটা, দুটো, তিনটে, চারটে, চারটে ডটেড লাইন আছে। আমরা কোনোদিন এরকম করে ডটস গুনতে যাই না, কিন্তু কি কটা ডট আছে, স্ট্রেট কটা ডট আছে বা কার্ভ কটা ডট আছে, আমরা কিন্তু অ্যাজ এন কন্টিনিউয়াস হিসাবে পারসিভ করি। সো আমাদের আনসার জেনারেলি কি হবে, ওই তো একটা স্ট্রেট লাইন আর একটা কার্ভ লাইন। সো যে কোনো জিনিস, ল অফ কন্টিনিউটি কি বলছে কি আমরা যে কোনো জিনিস অ্যাজ আ কন্টিনিউয়াস হিসাবে পারসিভ করি। ঠিক, ভেঙে ভেঙে জিনিসটাকে আমরা পারসিভ করি না। ঠিক, নেক্সট কি বলছে, ল অফ সিমেট্রি। ল অফ সিমেট্রি মানে কি, যখন আমার সামনে দুটো এরকম ফিগার থাকবে, ঠিক, দুটো ফিগারের মধ্যে যেই ফিগারটার মিনিং আমার সামনে ক্লিয়ার থাকবে, ঠিক, সো ওই ফিগারটাকে আমি আগে পারসিভ করি অ্যাজ কম্পেয়ার টু দ্য ওই ফিগার যেইটার আমার কাছে মিনিংটা ক্লিয়ার নেই। যেরকম এখানে যদি এই দুটো ফিগার তোমরা দেখো, এই দুটো ফিগারের মধ্যে আমার কাছে এই ফিগারের মিনিংটা কিন্তু ক্লিয়ার আছে, আমি জানি এই ফিগারটা, কিন্তু এই ফিগারটা ফিগার বি, কিন্তু আমার কাছে মিনিংটা ক্লিয়ার নেই কি এটা কিসের ফিগার। ঠিক, সো জেনারেলি যদি জিজ্ঞেস করা হয়, মানে রিসার্চ বলছে যদি জিজ্ঞেস করা হয় কি দুটোর মধ্যে আমি কোনটাকে আগে পারসিভ করব, তো লোকজন বলবে আমি আগে এই ফিগারটাকে পারসিভ করব, বিকজ আমি জানি কি এটা কি, পরে আমি এই সেকেন্ড ফিগারটাকে পারসিভ করব। সেটার কারণ কি, সেটা কারণ হচ্ছে জাস্ট এই জন্য, কারণ আমার কাছে ওটার মিনিংটা ক্লিয়ার আছে, ঠিক, কিন্তু আমার কাছে সেকেন্ড ফিগারের মিনিংটা ক্লিয়ার নেই, এই কারণে। ঠিক, নেক্সট আসছি ল অফ কন্টুয়ার। ল অফ কন্টুয়ার কি বলছে, কন্টুয়ার হচ্ছে বেসিক্যালি একটা ইমাজিনারি লাইন। ঠিক, ইমাজিনারি লাইনটা কোথায়, বিটুইন আ ডার্কার শেড অ্যান্ড লাইটার শেড। কোনো কিছু খুব ডার্ক অ্যান্ড লাইট মাঝখানে, বা কোনো ব্রাইট আর ডালের মাঝে আমরা যখন কোনো পার্থক্য করি, ঠিক, সো আমরা একটা ইমাজিনারি লাইন ড্র করে দিই। ঠিক, কি এই সাইডে আছে ব্রাইটার আর এই সাইডে আছে তোমার ডাল অবজেক্টটা। ঠিক, সো ল অফ কন্টুয়ার কি বলছে কি ইটস আ বেসিক্যালি ইমাজিনারি লাইন which we are drawing, or we can say that it's a border line. border line কিসের, বর্ডারে এপারে আছে ডার্ক আর এপারে আছে লাইট। যেরকম যদি এই ফিগারটা দেখো, এই ফিগারে কি আছে, এই ফিগারে এই সাইডটা আছে ডার্ক, ঠিক, এন্ড এই সাইডটা আছে লাইট। এবার আমি যদি বলি কি তোমাদের একটা লাইন ড্র করতে হবে, তো জেনারেলি আমি লাইনটা ড্র করব এইখান থেকে। ঠিক, কেউ এখান থেকে ড্র করবে না, বিকজ অলরেডি আমি দেখবো কি এখানটা এত পুরো ব্ল্যাক শেড আছে, আর এখান থেকে ড্র হবে না বিকজ হোয়াইট শেড আছে। তো আমরা লাইনটা জেনারেলি ড্র করি এখান থেকে, বিকজ এখান থেকে আমি দেখছি হ্যাঁ দুটো ডিভিশন হয়ে যাচ্ছে। ঠিক, দ্যাট ইজ হোয়াট ল অফ কন্টুয়ার ইজ। ঠিক, নেক্সট পার্টে আসছি ল অফ ক্লোজার। ল অফ ক্লোজার কি বলছে কি যে কোনো জিনিস, যে কোনো ইমেজ আমরা অ্যাজ আ ক্লোজড ফিগার হিসাবে পারসিভ করি। ঠিক, ক্লোজ ফিগার বলতে যদি আমি এই ফার্স্ট ফিগারটা বলি, এই ফার্স্ট ফিগারটা আমি যদি জিজ্ঞেস করি এটা কিসের ফিগার, ঠিক, সো সবার আনসার হবে ম্যাম সার্কেল, সিম্পল সার্কেল তো এটা। ঠিক, কিন্তু এটা কিন্তু আদৌ সার্কেল কি একবার ভেবে দেখো, বিকজ এখানে দেখো এখানে একটা গ্যাপ আছে, এইখানে গ্যাপ আছে, এইখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, মাঝে মাঝে কিন্তু অনেকগুলো জায়গায় গ্যাপ আছে, কিন্তু আমরা কিন্তু গ্যাপটা ইগনোর করে দিচ্ছি। আমাদের ব্রেন অটোমেটিকলি এই গ্যাপসগুলোকে ফিল্ড করে দিচ্ছে, আর ফিল্ড করে আমি ওটাকে অ্যাজ আ কমপ্লিট ফিগার হিসাবে পারসিভ করছি। ইভেন এই পাশের এইটাকেও, পাশের ফিগারটাকেও আমি যদি জিজ্ঞেস করি এটা কি, আমাদের তোমাদের আনসার হবে স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, এই। ঠিক, কিন্তু যদি দেখো এখানেও কিন্তু গ্যাপ আছে, এখানে এখানে এখানে,
সব জায়গায় কিন্তু গ্যাপ আছে, কিন্তু আমাদের ব্রেন কিন্তু এই গ্যাপসগুলোকে কি করছে, অটোমেটিকলি ফিল্ড করে দিচ্ছে। সো ল অফ ক্লোজার, ক্লোজার মানে কি হচ্ছে, কোনো জিনিস আমরা বদ্ধ হিসাবে দেখি। সো যেই গ্যাপসগুলো আছে আমাদের ব্রেন কিন্তু অটোমেটিকলি সেই গ্যাপসগুলো ফিল্ড করে দেয়, দ্যাট ইজ ল অফ ক্লোজার। ঠিক, সো ফর্ম পারসেপশনটা একবার চটপট রিক্যাপ করে দিচ্ছি। তাহলে ফর্ম পারসেপশন কি, ফর্ম পারসেপশন যদি আসে প্রশ্নটা, এখানে আমাকে 4টে পয়েন্ট লিখতে হবে। একটা পয়েন্ট হচ্ছে ল অফ ফিগার অ্যান্ড গ্রাউন্ড। ল অফ ফিগার অ্যান্ড গ্রাউন্ড কি বলছে, কি যেটা আমি আগে পারসিভ করছি দ্যাট ইজ মাই ফিগার, আর যেটা আমি ফিগারের পেছনে যেটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে দ্যাট ইজ গ্রাউন্ড, যেটা আমি পরে পারসিভ করব। নেক্সট কি বলছে, ল অফ গ্রুপিং। ল অফ গ্রুপিং কি বলছে, আমি যে কোনো জিনিস কিরমভাবে গ্রুপ করি, ঠিক কিরমভাবে আমি দল তৈরি করি। এবার গ্রুপিং এর আন্ডার আবার আমার 4টে ল আছে। ল অফ সিমিলারিটি, ল অফ সিমিলারিটি কি বলছে, কি যে জিনিসগুলো মানে সিমিলার দেখতে আমি ওদেরকে অ্যাজ আ গ্রুপ পারসিভ করব। ল অফ প্রক্সিমিটি কি বলছে, যে জিনিসগুলো সবসময় একসাথে থাকে আমি তাদেরকে অ্যাজ আ গ্রুপ পারসিভ করব। ল অফ কন্টিনিউটি কি বলছে, কি যে জিনিস আমি যে কোনো জিনিস অ্যাজ আ কন্টিনিউয়াস পারসিভ করব, ঠিক আমি ভেঙে ভেঙে জিনিসটাকে পারসিভ করব না। ল অফ কন্টিনিউটি বলছে আমি যে কোনো জিনিস অ্যাজ আ কন্টিনিউয়াস ফিগার হিসাবে পারসিভ করব। তারপরে আছে ল অফ সিমেট্রি। ল অফ সিমেট্রি বলছে কি যে কোনো জিনিস যেটা আমার কাছে মিনিং ক্লিয়ার আছে আমি আগে ওটাকে পারসিভ করব, ঠিক যে জিনিসটার আমার কাছে মিনিংটা ক্লিয়ার নেই আমি ওটাকে পরে পারসিভ করব, ঠিক। তারপরে ল অফ কন্টুয়ার কি বলছে, ল অফ কন্টুয়ার একটা ইমাজিনারি লাইন, ঠিক ইমাজিনারি লাইন কিসের মাঝে, ব্রাইট আর ডাল। আমি একটা ইমাজিনারি লাইন ড্র করছি যেটা ব্রাইট এবং ডালের মাঝে একটা ইমাজিনারি লাইন ইজ ল অফ কন্টুয়ার। ল অফ ক্লোজার কি বলছে, যে কোনো জিনিস আমরা অ্যাজ আ ক্লোজড ফিগার হিসাবে পারসিভ করি, ঠিক ওটা সার্কেল বলো রেক্ট্যাঙ্গেল বলো যে কোনো জিনিস, আমরা যেই মিসিং গ্যাপসগুলো থাকে আমাদের ব্রেন বেসিক্যালি মিসিং গ্যাপসগুলোকে অটোমেটিকলি ফিল্ড করে দেয়, ঠিক। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট ফর্ম পারসেপশন। ঠিক, কোথাও কোনো অসুবিধা হলে রিগার্ডিং ফর্ম পারসেপশন আমার জানাতে পারো টেক্সট করে। আমরা নেক্সট পারসেপশনটা চলে যাচ্ছি, যেটা হচ্ছে মুভমেন্ট পারসেপশন। ঠিক, ফর্ম পারসেপশন আমাদের কমপ্লিট, এবার আমরা আলোচনা করব অ্যাবাউট মুভমেন্ট পারসেপশন। এবার মুভমেন্ট পারসেপশন জিনিসটা কি, ফর্ম পারসেপশন তো আমি বুঝলাম, ফর্ম পারসেপশন হচ্ছে যে কোনো জিনিস আমরা কিরমভাবে দেখছি কিরমভাবে পারসিভ করছি, দ্যাট ইজ ফর্ম পারসেপশন। মুভমেন্ট মানে কি, গতি, কোনো জিনিস মুভিং, আমি অবজেক্ট আমি সেটাকে কিরমভাবে পারসিভ করছি কিরমভাবে দেখছি, ঠিক। সো এটার আবার দুটো টাইপ আছে, একটা হচ্ছে রিয়েল মুভমেন্ট, একটা হচ্ছে অ্যাপারেন্ট মোশন, ঠিক। রিয়েল মুভমেন্ট কোনটা, রিয়েল মানে কি, যেটা বাস্তব, ঠিক যেটা অ্যাকচুয়ালি মুভমেন্ট হচ্ছে এবং আমি পারসিভ করছি, ঠিক। সে ফর এক্সাম্পল আমার এই হাতটা নড়ছে এবং এই হাতটা নড়ছে আমি সেটা পারসিভ করছি, হ্যাঁ তাই তো হাতটা নড়ছে, দ্যাট ইজ রিয়েল মুভমেন্ট। আর অ্যাপারেন্ট মুভমেন্ট কখন বলবো, সামথিং যেটা বেসিক মানে অ্যাকচুয়ালি কিন্তু নড়ছে না কিন্তু আমি পারসিভ করছি কি সেটা মুভিং, ঠিক। মানে অ্যাপারেন্ট হচ্ছে একটা স্ট্যাটিক অবজেক্ট যখন আমি মুভিং হিসাবে আমি পারসিভ করছি, দ্যাট ইজ অ্যাপারেন্ট মোশন। তোমরা ভাবে কি ব্যাপার, একটা স্ট্যাটিক অবজেক্ট আমি কি করে মুভিং হিসাবে পারসিভ করবো, কি ভুতুরে ব্যাপার স্যাপার নাকি, না ভুতুরে ব্যাপার স্যাপার না, ঠিক আছে। সো এই অ্যাপারেন্ট মোশনেরই আমার কতগুলো টাইপস আছে, রিয়েলের কোনো টাইপ নেই, রিয়েল তো হচ্ছে সিম্পল ইজি, কি যেটা তোমার রিয়ালিটিতে যেখানে মুভমেন্ট আছে আমি ওই জিনিসটাকে মুভিং হিসাবে পারসিভ করছি, ইজি, ঠিক। অ্যাপারেন্ট যেটা কি বলছে, কি ফার্স্ট এটা বলছে স্ট্রবোস্কোপিক মোশন, ঠিক। স্ট্রবোস্কোপিক মোশন মানে কি, তোমরা দেখবে আগেকার টাইমে কি হতো, এখন তো আমাদের কাছে ক্যামেরা ভিডিও রেকর্ডিং সব চলে এসছে, আগে যখন এই জিনিসগুলো ছিল না তখন এক একটা পিকচার তোলা হতো, যেরকম একটা ভেবে না ফাইট সিন, এরকম একটা ফাইট সিন হবে তো কিরকম করে তোলা হবে, এরকম একটা ছবি, এরকম একটা পিকচার, এরকম একটা পিকচার, এরকম একটা পিকচার। এবার এই পিকচারগুলোকে এই ফ্রেমগুলোকে এক একটা ফ্রেম ফ্র্যাকশন অফ সেকেন্ডস এই ফ্রেমগুলোকে দেখানো হবে সো দ্যাট এটা মনে হবে এরকম করে এই
অ্যাকশন সিনটা আর কি শর্ট হয়েছে, ঠিক। সো স্ট্রোবোস্কোপিক মোশন মানে হচ্ছে যখন আমি সিঙ্গেল ফ্রেম বা সিঙ্গেল পিকচারকে একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডস এগুলোকে আমি যখন দেখানো হয় তখন আমার কি মনে জিনিসটা এরকম করে মুভিং, ঠিক। দ্যাট ইজ নোন অ্যাজ স্ট্রোবোস্কোপিক মোশন, ঠিক। দেখো লেখাও আছে এক্সাম্পল মোশন পিকচার্স, ঠিক। নেক্সট কি বলছে ফাইভ ফিনোমিনা, ঠিক। ফাইভ ফিনোমিনা কি বলছে যেরকম দিওয়ালি লাইটস বা কালী পুজো লাইট বলতে পারো, ঠিক। সো মানে তোমরা দেখবে কালী পুজোর সময় যেখানে লাইটগুলো লাগানো হয়, ঠিক, তোমার ভেবে নাও 4তলা 5তলা বিল্ডিং, ঠিক, 5তলা বিল্ডিং থেকে এরকম করে লাইটগুলো লাগানো হয়েছে। লাইটগুলো অনেক সময় কি মনে হয় কি উপর থেকে এরকম করে আর কি নিচে পড়ছে, ঠিক। বা কিছু লাইটসগুলো দেখবে এরকম করে মুভিং হচ্ছে, ঠিক। সো অ্যাকচুয়ালি কি লাইটসগুলো এরকম করে মুভ করছে বা উপর থেকে 5তলা ছাদ থেকে নিচে পড়ছে না, ঠিক। কিন্তু আমার মনে হচ্ছে লাইটগুলো কি ওপর থেকে নিচে পড়ছে বা এরকম করে মুভ করছে, ঠিক। তো সেটা কেন মনে হচ্ছে? বিকজ অফ দিস ফাইভ ফিনোমিনা। এই যে ছোট ছোট টুনি বাল্বগুলো, টুনি লাইটগুলো কি হচ্ছে ফ্র্যাকশন অফ সেকেন্ডসে জ্বলছে নিভছে এরকম হচ্ছে, ঠিক। আর যেহেতু এরা এরকম ভাবে এটা জ্বললো এটা নিবলো এটা জ্বললো এটা নিবলো এটা জ্বললো এটা নিবলো এরকম ভাবে ব্যাপারটা হচ্ছে, আমার মনে হচ্ছে কি এটা জ্বলছে, মানে ওটা মুভিং অবজেক্টে আছে, মানে উপর থেকে নিচে ওটা পড়লো বা এরকম করে পড়লো বা যেগুলো আর কি এই লাইটিংগুলো থাকে দুর্গাপুজো, এখন তো বিয়ে বাড়ির সিজন চলছে, মানে আমি এখন যত ফ্রেন্ডস আছে সবার মানে ফেসবুক খুললেই সবারই দেখছি কি বা বিয়ে হচ্ছে বা সবাই বিয়ে বাড়িতে খাচ্ছে, সব বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছে, সব বিয়ের ছবি। তো এই যে এত বিয়ে বাড়িতে তুমি দেখবে সব বিয়ে বাড়িতে লাইট ফাইট থাকে, তো এই যে এত লাইট ফাইট থাকছে আর আমার মনে হচ্ছে লাইট ফাইট জ্বলছে, এইগুলো কি এগুলো বেসিক্যালি হচ্ছে ফাইভ ফিনোমিনা, ঠিক আছে। তো ইয়েস বিয়ে বাড়ি পুরো মানে টাইম চলছে আমার মনে হচ্ছে, লকডাউন শেষ এখন সবার একটা করে হচ্ছে বিয়ে, ঠিক আছে। চলো নেক্সটে চলে যাচ্ছি অটোকাইনেটিক মুভমেন্ট, ঠিক আছে। সো অটোকাইনেটিক মুভমেন্ট কি বলছে, যখন তুমি ভেবে নাও একটা অন্ধকার ঘরে বসে আছো, ঠিক আছে, এবং তুমি একটা ক্যান্ডেল জ্বালালে, এই এক্সপেরিমেন্টটা তোমরা বাড়িতে করেও দেখতে পারো, ঠিক আছে। তোমরা একটা ক্যান্ডেল জ্বালালে, ঠিক, এবং ক্যান্ডেলটা জ্বালিয়ে তুমি কন্টিনিউসলি ওই ক্যান্ডেলের যে ফ্লেমটা শিখাটা, তুমি যদি শিখার দিকে কন্টিনিউসলি এরকমভাবে একভাবে তাকিয়েই থাকো, তোমার একটা টাইমে মনে হবে যেরকম শিখাটা এরকম করে একটু নড়ে উঠলো, ঠিক। সো দ্যাট ইজ নোন এজ অটোকাইনেটিক মুভমেন্ট। অটোকাইনেটিক মুভমেন্ট মানে হচ্ছে যখন একটা অন্ধকার ঘরে আমি একটা স্টেশনারি পয়েন্টের দিকে কন্টিনিউসলি তাকিয়েই থাকি আর একটা টাইমে আমার মনে হবে ওই স্টেশনারি পয়েন্টটা হালকা করে একটু মুভ করলো, ঠিক। দ্যাট ইজ নোন এজ অটোকাইনেটিক মুভমেন্ট, ঠিক। নেক্সটে আসছি মোশন আফটার এফেক্ট। মোশন আফটার এফেক্ট কি বলছে, যেরকম যদি তুমি এই ওয়ার্ডটা দেখো মোশন আফটার ইফেক্ট, ঠিক, মানে মোশনটা কিন্তু হয়ে গেছে এবং আফটার এফেক্ট দেখা দিচ্ছে, মানে আমি মুভিং ছিলাম এবার কিন্তু আমি স্টপ করে গেছি কিন্তু স্টিল আমার মনে হচ্ছে আমি এখনো মুভিং আছি। এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে কি ভেবে না তুমি ট্রেন জার্নি করছো, একটু লম্বা ট্রেন জার্নি, ঠিক আছে, ভেবে না আজকে রাত্রির উঠেছো, কালকে সারা দিন গেল, পরশু দিন গিয়ে তুমি পৌঁছাবে বিকেলবেলা, ঠিক। কিন্তু যখন তুমি মানে মোটামুটি তোমার 2 দিনের ট্রেন জার্নি হলো, টানা 2 দিন ট্রেন জার্নি করলে, এবার যখন 2 দিন পরে তুমি ট্রেন থেকে নামবে তুমি দেখবে রাত্রিবেলা কিরকম, যখন তুমি ট্রেন থেকে নেবে আর কি বাড়িতে ঢুকেছো, তোমার মনে হবে যেন রাত্রিবেলা এখনো মনে হচ্ছে তুমি দুলছো, ওই কেমন একটা মানে এখনো মনে হচ্ছে মুভিং এ আছি, এখনো মনে হচ্ছে মোশনে আছি, এরম একটা ফিলিং হচ্ছে, ঠিক। সেটাকে বলা হয় মোশন আফটার এফেক্ট, ঠিক। এখনো মনে হচ্ছে যেন ট্রেনটা দুলছে অল্প অল্প, তখন অনেকে বলে না কি হ্যাঁ ঠিক আছে রাত্রিবেলা একটু ভালো ঘুমটা নে তারপরে দেখবি ফ্রেশ লাগবে, ঘুমটা খুব দরকার, সকালবেলা উঠে আবার ফ্রেশ, ঠিক। বা অনেক সময় যেটাকে বলা হয় জেট ল্যাগ, কি অনেক লম্বা যদি ফ্লাইট জার্নি থাকে, ঠিক, অনেক সময় 7 ঘন্টা 8 ঘন্টার ফ্লাইট থাকে, ঠিক।
তো এই 7 ঘন্টা 8 ঘন্টার ফ্লাইট থাকার পরে অনেকে বলে কি এখনো যেন মনে হচ্ছে ওই ওপরে ওই এখনো মনে হচ্ছে ফ্লাইটে যাচ্ছি, প্লেনে করে যাচ্ছি, ঠিক। সো মোশন আফটার ইফেক্ট মানে কি মোশন ছিল, তোমরা মোশনে ছিলে, এবার কিন্তু মোশনটা হয়ে গেছে, কিন্তু আমার এখনো মনে হচ্ছে যেন আমি এখনো ওই মোশনে আছি, এখনো মনে হচ্ছে আমি দুলছি, ঠিক। দ্যাট ইজ নোন অ্যাজ মোশন আফটার ইফেক্ট, ঠিক। নেক্সটটায় আসছি ইনডিউসড মোশন। ইনডিউসড মোশন কি বলছে কি যখন আমার কাছে দুটো অবজেক্ট আছে, ঠিক আছে, একটা আছে স্টেশনারি, একটা আছে মুভিং, ঠিক। কিন্তু আমি পারসিভ কি করছি, মুভিং অবজেক্টটাকে স্টেশনারি পারসিভ করছি, আর যেটা স্টেশনারি আছে মানে যেটা দাঁড়িয়ে আছে সেটাকে আমি মুভিং হিসাবে পারসিভ করছি, ঠিক। মজার ব্যাপার সেটা কেন, বা এটার একটা আগে এক্সাম্পল দিই কি প্রচন্ড ভেবে নাও তোমার অন উইন্ডি নাইট বা প্রচুর ঝড় হচ্ছে আর কি, ঝড়ের দিন। এবার ব্যাপারটা কি আমরা দেখি কি মুন চাঁদটা আমরা দেখছি কি তোমার ওই মেঘ রয়েছে, চাঁদটা মেঘের মধ্যে আবার লুকাচ্ছে, আবার বেরোচ্ছে, আবার লুকোচ্ছে, আমরা বললাম ওই দেখ 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 চাঁদটা বেরোলো, ওই দেখ আবার লুকিয়ে গেল, ওই তো মেঘের পেছনে রয়েছে, ঠিক, ওই তো আবার বেরোলো, ওই তো আবার মেঘের পেছনে চলে গেল, ঠিক। সো বেসিক্যালি আমরা পারসিভ কি করছি, চাঁদটা মেঘে লুকাচ্ছে আবার বেরোচ্ছে, মেঘে লুকাচ্ছে আবার বেরোচ্ছে, কিন্তু আসলে কিন্তু চাঁদটা তো মুভিং না, চাঁদটা ভাই যেখানে ছিল সেখানেই আছে, চাঁদ ইজ নট মুভিং, মুন ইজ নট মুভিং, ঠিক। বেসিক্যালি কি মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, ক্লাউডস আর মুভিং, কিন্তু আমি পারসিভ কি করছি, ক্লাউডস গুলো দাঁড়িয়ে আছে এবং চাঁদটা ভেসে বেড়াচ্ছে। তার মানে কি আমি স্ট্যাটিক অবজেক্টটাকে মুভিং পারসিভ করলাম, আর যেটা মুভিং ছিল সেটাকে আমি স্ট্যাটিক পারসিভ করলাম, সেটাই বলছে মুভমেন্ট পারসেপশন। তো যদি পরীক্ষা এরকম প্রশ্ন আসে কি এক্সপ্লেন, এখানে একটাই প্রশ্ন আসতে পারে কি এক্সপ্লেন মুভমেন্ট পারসেপশন, ঠিক। তো সেই ক্ষেত্রে আমি তখন কি করব, আমাকে এই দুটো পার্ট লিখে দিতে হবে, রিয়েল মুভমেন্ট, অ্যাপারেন্ট মোশন। রিয়েল হচ্ছে যেটা অ্যাকচুয়ালি মুভমেন্ট হচ্ছে, অ্যাকচুয়ালি মুভিং অবজেক্ট, আর অ্যাপারেন্ট মোশন হচ্ছে যেটা অ্যাকচুয়ালি মুভিং না, ঠিক, কিন্তু আমি পারসিভ করছি ওটা মুভিং। এবার অ্যাপারেন্টের আন্ডার আবার আমাকে এই 5টা পয়েন্ট বলে দিতে হবে। স্ট্রোবোস্কোপিক যেরকম ওই যে সিনেমার এক্সাম্পলটা দিলাম, 5 ফিনোমিনা কি কালী পুজো বা বিয়েবাড়ির লাইটিং এর এক্সাম্পল। অটোকাইনেটিক হচ্ছে কখন, যখন একটা স্টেশনারি পয়েন্ট আমি ইমাজিন করছি সেটা মুভ করছে। মোশন আফটার এফেক্ট কখন, যখন মোশন হয়ে গেছে সেটার আফটার এফেক্ট দেখা দিচ্ছে, আমার এখনো মনে হচ্ছে জিনিসটা মুভিং। আর ইনডিউসড মোশন কখন, যখন আমার মনে হচ্ছে কি তোমার একটা স্টেশনারি অবজেক্ট মুভিং এবং একটা মুভিং অবজেক্ট স্টেশনারি, দ্যাট ইজ নোন অ্যাজ ইনডিউসড মোশন, ঠিক। সো এই জিনিসগুলো আসলে কিন্তু অবশ্যই এক্সাম্পল দিও, আমি বারবার একটা এক্সাম্পলের কথা কিন্তু প্রত্যেকটা ক্লাসে বলি, ঠিক। সো যদি পরীক্ষায় এরকমভাবে প্রশ্ন থাকে এক্সপ্লেন ফর্ম পারসেপশন উইথ এক্সাম্পলস, এক্সপ্লেন মুভমেন্ট পারসেপশন উইথ এক্সাম্পল, তাহলে তো আমি অবশ্যই এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। যদি পরীক্ষায় নাও লেখা থাকে কি এক্সপ্লেন ফর্ম পারসেপশন উইথ এক্সাম্পলস, মানে উইথ এক্সাম্পলস এই শব্দটা যদি নাও লেখা থাকে বাট স্টিল কিন্তু তোমরা এক্সাম্পল দেবে, ঠিক, স্টিল কিন্তু তোমরা এক্সাম্পলস দিয়ে ব্যাপারটা এক্সপ্লেন করবে, ঠিক আছে। সো অবশ্যই যতগুলো আনসার্স তোমরা দিচ্ছ এগুলোকে কিন্তু উইথ এক্সাম্পল সাপোর্ট করবে, ঠিক। বিকজ পারসেপশন চ্যাপ্টারে কিন্তু এক্সপ্লেনেশনই হচ্ছে এক্সাম্পল, তুমি এক্সাম্পল দিয়েই ব্যাপারটা ডিসক্রাইব করবে, এক্সাম্পলের মাধ্যমেই তুমি ব্যাপারটা ডিসক্রাইব করছো, ঠিক। তাই জন্য এক্সাম্পলস অবশ্যই দেবে। এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে ম্যাম মুভমেন্ট পারসেপশনে তো বুঝতে পারলাম কি এই এক্সাম্পল দেবো, ফর্ম পারসেপশনে এক্সাম্পল কি হবে, ফর্ম পারসেপশনে এক্সাম্পল হচ্ছে এই ডায়াগ্রামগুলো, ঠিক। এই ডায়াগ্রামগুলোই হচ্ছে এক্সাম্পল। আমি অনেক সময় বলি নাকি ডায়াগ্রাম আঁকতে হবে, ডায়াগ্রাম করতে হবে, ডায়াগ্রামের খুব দরকার, ঠিক। সো ডায়াগ্রাম বলতে এই যে এইটাই, ঠিক, এইগুলোই হচ্ছে ডায়াগ্রাম, তোমাকে এই ডায়াগ্রামগুলোই করতে হবে, এই ডায়াগ্রামগুলোই হচ্ছে এক্সাম্পল। তো যখন আমি আনসারটা লিখবো আমাকে কি করতে হবে, এই ডায়াগ্রামগুলো এঁকে দিতে হবে। মানে প্রথমে আমি যেরকম এই হেডিং দিলাম ল অফ ক্লোজার, এটা দিলাম, তারপরে আমি এই ডায়াগ্রামটা এঁকে দিলাম
এবার একে দিয়ে নিচে ব্যাপারটা আমি ডিসক্রাইব করে দিলাম কি কি বলছে, মানে ল অফ ক্লোজার কি বলছে, এই সার্কেলের মাধ্যমে বা রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে পুরো ব্যাপারটা কি বলছে, আমাকে এইগুলোর মাধ্যমেই ব্যাপারটাকে আমাকে এক্সপ্লেন করতে হবে। ঠিক, সো এই ডায়াগ্রামস গুলোই কিন্তু এক্সাম্পল, সবকটা ডায়াগ্রাম কিন্তু আঁকতে হবে। ঠিক আছে, সো উইথ দিস আমার ফর্ম পারসেপশন শেষ হলো, মুভমেন্ট পারসেপশন শেষ হলো। এরপরে নেক্সট আমি আসবো টাইম পারসেপশনে, কিন্তু সেটার আগে মুভ অন করার আগে আমি তোমাদের একটা সুসংবাদ, একটা গুড নিউজ দিই। সো টাইম পারসেপশন নিয়ে আলোচনা করার আগে সুখবরটা হচ্ছে এইটা। ঠিক, সো খুব শিগগিরই আমাদের আনএকাডেমিতে অপশনাল সাবজেক্ট রিগার্ডিং একটা নতুন কোর্স লঞ্চ হচ্ছে। নাম হচ্ছে রিভিশন কোর্স অন অপশনাল ফর WBCS মেইন 2020। ঠিক, সো WBCS মেইনস আমাদের 2020 যারা ওটার মানে আমাদের 2020 মেইনসের ওপর যারা ফোকাস করছে, ঠিক, সো তাদের জন্য একটা নতুন কোর্স লঞ্চ হচ্ছে। ঠিক, আর এই কোর্সটা পুরোপুরি ফোকাস হচ্ছে তোমার অপশনাল সাবজেক্টের ওপর। ঠিক, সো তোমরা যে যা অপশনাল সাবজেক্ট নিয়েছো এখানে তোমরা সব অপশনাল সাবজেক্টেরই প্রিপারেশন করতে পারবে। ঠিক, সো কি কি অপশনাল সাবজেক্ট এখানে আলোচনা হবে একবার জানিয়ে দিচ্ছি আমি। ঠিক, অ্যানথ্রোপোলজি, যারা অ্যানথ্রোপোলজি অপশনাল সাবজেক্ট, আচ্ছা তোমরা যারা আমার ভিডিও দেখছো আমি আশা করছি তোমরা সাইকোলজি অপশনাল সাবজেক্ট নিয়েছো। ঠিক আছে, বাট স্টিল তোমাদের যদি কোনো ফ্রেন্ড, তোমার ভাই বোন কাজিনস বা যদি কেউ অ্যানথ্রোপোলজি অপশনাল সাবজেক্টটা নিয়ে থাকে, সো তাদের জন্য সুশান্ত কুমার গোস্বামী স্যার তোমাদেরকে অ্যানথ্রোপোলজি সাবজেক্টে গাইড করবেন। ঠিক, উনি অ্যানথ্রোপোলজি সাবজেক্ট সম্পর্কে বোঝাবেন, পড়াবেন, পুরো গাইডেন্স উনি প্রোভাইড করবেন। তারপরে আছে আমাদের সোশ্যোলজি সাবজেক্ট। তো যারা যারা সোশ্যোলজি অ্যাজ দের অপশনাল সাবজেক্ট চয়েস করেছো, তোমাদের ভাই বোনেরা বা ফ্রেন্ডসরা যারা সোশ্যোলজি অপশনাল চয়েস করেছো, তাদের জন্য কমলেন্দু দালাল স্যার তাদেরকে গাইড করবে। উনি সোশ্যোলজি সম্পর্কে যত ইনডেপথ নলেজ ইন ডিটেলস উনি তো ওদেরকে বোঝাবেন, স্টুডেন্টসদের গাইড করবেন। এবং তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে যারা পলিটিক্যাল সায়েন্স অপশনাল নিয়েছো তাদেরকে কুমুদ রঞ্জন হালদার স্যার গাইড করবেন। উনি পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে পুরো উনি যথেষ্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড উনি পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে প্রত্যেকটা স্টুডেন্টকে গাইড করবেন সাবজেক্ট ইনডেপথ। উনি ওনার যথেষ্ট সাবজেক্ট ইনডেপথ আছে, ইনডেপথ নলেজ আছে, তো উনি প্রত্যেকটা স্টুডেন্টকে আর কি গাইড করবেন পলিটিক্যাল সায়েন্সে। এবং তার সাথে সাথে চলে আসছি আমাদের ফেভারিট সাবজেক্ট, আমার ফেভারিট সাবজেক্ট, তোমাদের ফেভারিট সাবজেক্ট উইচ ইজ সাইকোলজি। সো যারা যারা সাইকোলজি অপশনাল তোমরা তো নিয়েইছো অবশ্যই, আর তোমাদের ফ্রেন্ডস রিলেটিভস বা যে কেউ সাইকোলজি অ্যাজ দের অপশনাল সাবজেক্ট নিয়েছো তাদেরকে গাইডেন্স প্রোভাইড করব আমি। ঠিক, সো তাদেরকে আমি আমার তরফ থেকে পুরোপুরি চেষ্টা করব কি তাদের সাইকোলজি সম্পর্কে যত ডাউটস থাকে, যত যদি কোনো যে কোনো ডাউট সাইকোলজি সম্পর্কে থাকলে রিগার্ডিং সিলেবাস, রিগার্ডিং কোশ্চেন আনসার্স, রিগার্ডিং আনসার প্যাটার্ন বা হোয়াট এভার সাইকোলজি সম্পর্কে যত ডাউট আছে আমি আমার তরফ থেকে চেষ্টা করব সেই ডাউটগুলোকে ক্লিয়ার করার। ঠিক, অ্যান্ড অলসো আমরা এই কোর্সে কতগুলো জিনিস আলোচনা করব, সেই আলোচনার বিষয়বস্তুগুলো জানিয়ে দিই। ফার্স্টলি আমি শুরু করব পেপার 2 নিয়ে। ঠিক, পেপার 2 সম্পর্কে আমি শুরু করব ক্লিনিক্যাল সাইকোলজি, দেন ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ মেথোডোলজি। তো ইন শর্ট বলতে পারো কি এই পুরো কোর্সে আমি আর কি পুরো পেপার 2 রিগার্ডিং আর কি তোমাদের প্রিপারেশন করাবো। প্রত্যেকটা এক একটা টপিক পুরো আমরা চেষ্টা করব কি পুরো ইনডেপথ আমরা আলোচনা করতে পারি। ঠিক, তার সাথে সাথে আমি যে প্যাটার্নটা ভেবেছি সেটা হচ্ছে কি 3টে ক্লাস, তারপরে হবে একটা প্রিভিয়াস ইয়ার্স ক্লাস, আবার 3টে ক্লাস, আবার একটা প্রিভিয়াস ইয়ার্স ক্লাস, আবার 3টে, আবার একটা প্রিভিয়াস ইয়ার্স, মানে এরকম একটা আমি প্যাটার্ন ভেবেছি এই কোর্সটা। ঠিক আছে, এবার প্রিভিয়াস ইয়ার্স প্যাটার্নটা কিরকম,
তিনটে ক্লাস হলো পেপার 2 রিগার্ডিং, ঠিক পেপার 2 এর সম্পর্কে এই তিনটে ক্লাস করালাম, তিনটে টপিক কভার আপ করলাম। তারপরে এই যে প্রিভিয়াস ইয়ার্স ডিসকাশন যেই ক্লাসটা হবে, এইটা হচ্ছে পেপার 1 থেকে, ঠিক যেরকম আমি প্ল্যান করেছি 2012 থেকে 2019 অবধি যা যা প্রশ্ন এসছে, যাবতীয় যা প্রশ্ন এসছে সব কিছু আমি এই কোর্সের ভেতরে ডিসকাস করব, ঠিক। সো এক একটা করে চয়েস করবো, যেমনি তিনটে আমার ক্লাস হলো তোমার পেপার 2 এর, তারপরে 2012, আবার তিনটে ক্লাস হলো তারপরে 2013, আবার তিনটে ক্লাস হলো 2014, আবার তিনটে ক্লাস হলো 2015, তিনটে ক্লাস 16, তিনটে ক্লাস 17, তিনটে ক্লাস 18, তিনটে ক্লাস 19, ঠিক আছে। সো 12 থেকে 19 অবধি যাবতীয় আমাদের যা কোশ্চেন, এখানে 20টা তো আমি তোমরা এখন তো 20টা দেবে, সো তাই জন্য পুরো 12 থেকে 19 অবধি আমরা এরকম প্যাটার্নটা ফলো করব, ঠিক। সো এই ক্লাসের ভেতরে যাবতীয় যা প্রশ্ন এসছে, ঠিক আছে, আমরা সেই প্রশ্নর আনসার্স অবভিয়াসলি ডিসকাস করবই, অবশ্যই ডিসকাস করবো সেই কোশ্চেনের আনসার্সগুলো। তার সাথে সাথে আনসার্সগুলো আমি আপলোড করেই দেবো, প্রত্যেকটা কোশ্চেন অ্যান্ড আনসার, পুরো কোশ্চেন আনসার্স প্যাটার্নেই আমি আনসারগুলো আপলোড করব। সেটা বোথ ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলা, দুটো ল্যাঙ্গুয়েজেই হবে, দুটো ল্যাঙ্গুয়েজেই আপলোড করব, বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই আপলোড করব, ঠিক। অ্যান্ড আমি প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে পরীক্ষা দেব, ছোট্ট করে পরীক্ষা দেব। পরীক্ষাটা কিরকম, আমি যেরকম বললাম কি আচ্ছা নেক্সট ক্লাসে তোমরা এই কোশ্চেনটা লিখে নিয়ে আসবে, ঠিক। সো নেক্সট ক্লাসে তোমরা ওটা লিখে নিয়ে আসলে, তোমরা আপলোড করে দিলে, আমি ওর সেটা চেক করে নিলাম। আবার আমি বললাম আচ্ছা নেক্সট ক্লাসে আবার এটা লিখে নিয়ে আসবে, তারপরের ক্লাসে এইটা লিখে নিয়ে আসবে। তো প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদেরকে অল্প অল্প স্বল্প করে বলবো, এটাতে এইটা লিখতে হবে, ওটাতে এটা লিখতে হবে, ওটাতে এটা লিখতে হবে। তাতে কি হবে, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক। বিকজ দেখো ডিসক্রিপটিভ তো হচ্ছে পুরোপুরি তোমরা যেই অপশনাল সাবজেক্ট নিচ্ছ, অপশনাল সাবজেক্ট তো তোমাদেরকে পুরোপুরি ব্যাপারটা তো লিখতে হবে, রাইট, না লিখলে তো চলবে না, ঠিক। সো তার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদের প্রথমত লেখার প্র্যাকটিস হবে, ঠিক। যত বেশি তোমরা লিখবে তত টাইমের ভেতরে তোমরা জিনিসটা কভার আপ করতে পারবে, তত টাইমের ভেতরে জিনিসটা তোমরা লিখতে পারবে। বিকজ টাইম 3 ঘন্টা, তোমাকে 3 ঘন্টার ভেতরে কিন্তু পুরো অপশনালটা শেষ করতে হবে। তো তার জন্য যতটা তোমাদের লেখার প্র্যাকটিস হবে ততটাই তোমাদের জন্যই ভালো হবে, ঠিক। সো আমার প্ল্যানিং হচ্ছে আর কি একটা করে প্রশ্ন দেবো, তোমরা আর কি ওটা লিখে নিয়ে এসে তোমরা আমাকে চেক করাবে এবং সেটা আমার কাছে আপলোড করে দেবে। সো আপলোড করে দেওয়ার পরে সুবিধা কি, একটা তো লেখার প্র্যাকটিস সাইড বাই সাইড হয়ে যাচ্ছে, প্লাস আমি তোমাদের আনসার্সগুলো চেক করে দিতে পারছি, কি কোথায় কি গন্ডগোল হচ্ছে, কোথায় কি চেঞ্জ দরকার, এখানে হয়তো এই চেঞ্জটা দরকার, ওখানে এই চেঞ্জ দরকার, এখানে একটা ডায়াগ্রাম আঁকা দরকার, এখানে একটা ফ্লো চার্ট হওয়া দরকার। অনেক সময় আমরা কি আছে, আমরা ভাবছি কি আমি তো আনসারটা ভালোই লিখছি, আমি তো আমার তরফ থেকে তো আই এম গিভিং মাই 100%, আমি তো সুন্দর আনসার লিখছি, তাহলে গন্ডগোলটা কোথায় হচ্ছে, ঠিক। তাও আমি মার্কস পাচ্ছি না, তাও আমি নম্বর পাচ্ছি না, কেন নম্বর পাচ্ছি না, ঠিক। সো কারণটা অনেক সময় এটাই থাকে কি আমি হয়তো কিছু অ্যাড করতে হবে, বা আমার থেকে বেটার হয়তো কেউ করে ফেলছে, আমার থেকে বেটার হয়তো প্রেজেন্টেশন কারোর হচ্ছে, ঠিক। সো তার জন্যই হয়তো আমি নম্বর পাচ্ছি না। তাই জন্য আমাকে এটা জানতে হবে আমার মিস্টেকটা কোথায়, কোথায় আমাকে ইমপ্রুভ করলে আমি নম্বরটা ভালো পাবো। তো তার জন্য আমি প্রত্যেকটা ক্লাসে আমি বিভিন্ন প্রশ্ন দেব, ওরা স্টুডেন্টসরা সবাই আপলোড করবে এবং আমি লাইভ, ঠিক আছে, লাইভ আনসার্সগুলো চেক করব, ডিসকাস করব, আলোচনা করব, পুরো ব্যাপারটা পুরো লাইভ হবে কিন্তু, ঠিক। সো এইটা হচ্ছে আমার প্লাস কোর্সের আপাতত, এটা কন্টিনিউ চলবে। পেপার 1 পেপার 2 কিন্তু সাইমালটেনিয়াসলি চলবে, ঠিক। এবার যেই পেপার 1 এর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ডিসকাশন শেষ হলো, তারপরে সাথে সাথে পেপার 2 এর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ডিসকাশন শুরু হয়ে যাবে, ঠিক। পেপার 2 এরও সাথে সাথে আমরা শুরু করে দেব প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ডিসকাশন, ঠিক। এইটা হচ্ছে প্যাটার্ন, এইটা হচ্ছে প্ল্যানিং এই কোর্সের। তাই জন্য আমি বলবো কি একদম দেরি না করে চটপট এই কোর্সের ভেতরে তোমরা এনরোল করে নাও, বিকজ এই কোর্সটা মানে বলবো অনেক বেশি, মানে যারা 2020 হয়তো ফোকাস তো করছো না, হয়তো ভাবছো আমি না 21-এ দেবো, ঠিক, তাদের জন্য কিন্তু সবার জন্য, অ্যাটলিস্ট সাইকোলজি যারা অপশন নিচ্ছে সবার জন্য কিন্তু এই কোর্সটা অনেক বেশি ইউজফুল হবে, অনেক বেশি ফ্রুটফুল হবে, ঠিক। সো এতদিন তোমরা আমি
এমনিতে ইংলিশ বাংলা নোটস আপলোড করেই দিতাম প্লাস কোর্সে, কিন্তু এখানে কিন্তু আমি পুরো ডিটেল নোটসের সাথে সাথে এখানে কিন্তু আমি কোশ্চেন আনসার্স ফর্মে আপলোড করব, কোশ্চেন আনসার্স প্যাটার্নে আমি আপলোড করছি। তাই জন্য এই কোর্সটা কিন্তু যথেষ্ট ফ্রুটফুল হবে, তাই জন্য একদম দেরি না করে চটপট কিন্তু এই কোর্সে এনরোল করে নাও, ঠিক। আর যারা আমাদের নন সাবস্ক্রাইবার তারা কিন্তু চটপট সাবস্ক্রিপশনটা নিয়ে নাও, ঠিক। সাবস্ক্রিপশন নেওয়ার জন্য তোমরা জানোই আমার কোড কি PAYAL.P নিচে ডিসক্রিপশনেও দেওয়া আছে, ঠিক। সো চটপট তোমরা এই কোডটা ইউজ করো যাতে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে নিজের কোর্স ফিসে, অ্যান্ড তার সাথে সাথে একদম তোমরা আমার কোর্সটা এই শিগগিরই এই কোর্সটা জয়েন করে নাও, ঠিক। এই কোর্সটা কিন্তু নেক্সট উইক থেকে শুরু হচ্ছে, ঠিক। মানে 8 তারিখ থেকে কোর্সটা এমনিতে শুরু হচ্ছে, 8ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিভিন্ন অপশনাল সাবজেক্টে। আমি সাইকোলজি কোর্সটা 8 তারিখে না, আমার কোর্সটা 8 তারিখে না, কিন্তু নেক্সট উইকের শেষের মধ্যে কিন্তু কোর্সটা শুরু হয়ে যাচ্ছে, মানে থার্সডে ফ্রাইডের মধ্যে কিন্তু, মানে নেক্সট থার্সডে ফ্রাইডের মধ্যে কিন্তু কোর্সটা শুরু হয়ে যাবে, ঠিক। তাই জন্য একদম দেরি না করে চটপট সাবস্ক্রিপশন নিয়ে নাও, বিকজ এটা একটা গোল্ডেন অপরচুনিটি আমি কমপ্লিট অপশনাল প্রিপারেশন করার জন্য, ঠিক। একদম দেরি না করে চটপট সাবস্ক্রিপশন নিয়ে নাও, ঠিক। সো দিস ইজ ওয়ান অফ দ্য গুড নিউজ, ঠিক। সো সাবস্ক্রিপশন নেওয়ার জন্য একদম তোমরা এই কোডটা ইউজ করে নেবে, ঠিক। দ্যাট ইজ PAYAL.P, so that you can get a discount on your course fee, ঠিক। this is the code, right, for the discount, ঠিক। সো উইথ দিস এই গুড নিউজের সাথে চটপট আমরা টাইম পারসেপশনটা আমি বলেছিলাম আলোচনা করব ক্লাসের শেষে, টাইম পারসেপশনটাও আলোচনা করে নিচ্ছি চটপট। এবং টাইম পারসেপশন কি, যেমনি মুভমেন্ট পারসেপশন আমি বললাম কি মুভমেন্ট মানে কি গতি, ঠিক। সো আমি যখন একটা মুভিং অবজেক্ট পারসিভ করছি কি ওটা মুভিং না ওটা স্ট্যাটিক, দ্যাট ইজ মুভমেন্ট পারসেপশন। সো টাইম পারসেপশন কি, টাইম ওয়ার্ডটা কি বলছে, সময়, আমি সময়টা কিরমভাবে পারসিভ করছি, ঠিক। অনেক সময় আমরা কিছু দেখতে গেলাম, তো আমাদের মুভি দেখতে গেলাম, কিন্তু মুভিটা হচ্ছে বাবা কত বড় ভাই, শেষই হচ্ছে না, কি বোর লাগছে, কতক্ষণে শেষ হবে। তার মানে কি মুভিটা হয়তো 2 ঘন্টাই, কিন্তু যেহেতু ওটা এত বোর মনে হচ্ছে বোধহয় 4-5 ঘন্টার মুভি, কিন্তু সেখানেই যদি সেই 2 ঘন্টার মুভি খুব ইন্টারেস্টিং হয়, আরে বাহ শেষ হয়ে গেল, ভালো মুভি ছিল তো, হেভি লাগলো তো মুভিটা, কখন শেষ হলো বোঝাই গেল না, মানে কি মুভিটা ইন্টারেস্টিং ছিল বলে আমি সময়টা কম পারসিভ করলাম, সেখানে মুভিটা বোরিং ছিল বলে আমার সময়টা বিশাল মনে হচ্ছিল, ঠিক। সো টাইম পারসেপশন হচ্ছে সেটাই কি আমরা সময়টা কিরমভাবে পারসিভ করছি। এটারও আবার দুটো ভাগ আছে, ওয়ান ইজ স্টিমুলাস ক্যারেক্টারিস্টিক্স, আরেকটা কি টাস্ক ক্যারেক্টারিস্টিক্স, ঠিক। সো স্টিমুলাস ক্যারেক্টারিস্টিক্স মানে কি, যে স্টিমুলাস যে উদ্দীপক সেটার বৈশিষ্ট্য কি, ঠিক। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো সাব পয়েন্ট আছে, ফিল্ড ইন্টারভাল আর আনফিল্ড ইন্টারভাল, ঠিক। ফিল্ড ইন্টারভাল মানে কি, ভেবে নাও তুমি একটা ক্লাস করছো, অফলাইন একটা ক্লাস করছো, ঠিক। ক্লাসটা হচ্ছে 2 ঘন্টার ক্লাস, ঠিক। এই 2 ঘন্টার ক্লাস ভেবে নাও আমি কোনো ব্রেক দিলাম না, টানা 2 ঘন্টা পড়ালাম, এটা এই এটা ওই ওটা এই, পুরো টানা 1 ঘন্টা পুরো পুরো বকে গেলাম, ঠিক। তার মানে কি উইদাউট এনি গ্যাপস, কোনো গ্যাপ নেই, পুরো ফিল্ড 2 ঘন্টা, ঠিক। আর সেকেন্ড ইনস্ট্যান্স কি, আমি 2 ঘন্টা পড়াচ্ছি কিন্তু মাঝে মাঝে বলছি কি আচ্ছা তুমি তোমার এক্সপিরিয়েন্স বলো, কিছু তুমি তোমার সম্পর্কে বলো, ওকে 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 বাহ বেশ, আচ্ছা তুমি তোমার এক্সপিরিয়েন্স সম্পর্কে বলো, বেশ বেশ, আচ্ছা আমি একটা শেয়ার করছি, ঠিক আছে। মানে কি আমি পড়াচ্ছি আবার গল্প হচ্ছে, পড়াচ্ছি গল্প হচ্ছে, সো মানে কি টানা চলছে না, কিন্তু দেয়ার ইজ সাম গ্যাপ, ঠিক। সো আমার কোনটা মানে অ্যাজ আ স্টুডেন্ট যদি বলি আমার কোন ফেজটা আমার কম মনে হবে, অটোমেটিকলি ফার্স্ট ওয়ান, তাই তো, কি যেটা ফার্স্ট বলছি সেকেন্ড ওয়ান, ঠিক। বিকজ ফার্স্ট ওয়ানটা কি ছিল, একটানা চলেছিল বলে আমার মনে হচ্ছিল উফ কত বড় ক্লাস, 2 ঘন্টার ক্লাস, ঠিক। এরকম হয় কি বাবা এখন সবে 5 মিনিট হয়েছে, উফ কত বড় ক্লাস, কিন্তু সেখানে যদি গ্যাপ নিয়ে নিয়ে ক্লাসটা হয় আমার তখন ওটা মনে হবে না কি অনেকক্ষণ সময় লাগছে, আমার মনে হয় ও মা একটু করে শেষ হয়ে গেল 2 ঘন্টা, বোঝা গেল না। সো স্টিমুলাস উদ্দীপকের ক্যারেক্টারিস্টিক্স কি,
কি ওটা কি গ্যাপ নিয়ে হচ্ছে না একটানা চলছে, ঠিক। আর আরেকটা কি টাস্ক ক্যারেক্টারিস্টিক্স। টাস্ক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি কি কাজটা কিরকম, বোরিং মানে না খুব ইন্টারেস্টিং, কাজটা কি আমি আগে করেছি না পুরো নতুন কাজ, ঠিক। তো সেটাই বলছে ফার্স্ট কি মোনোটোনাস, মোনোটোনাস মানে বোরিং। তুমি দেখবে কি একটা বেরোনো ক্লাস শুরু হলো, এত বোরিং লাগছে ক্লাসটা, তোমার মনে হবে বাবা 5 মিনিট হচ্ছে, তুমি তখনই ঘড়ি দেখছো সবে 5 মিনিট, এখনো আরো ভেবে নাও ক্লাসটা হচ্ছে 50 মিনিটে, তুমি বলে বাবা সবে 5 মিনিট হয়েছে, এখনো 45 মিনিটস সহ্য করতে হবে, চাপের ব্যাপার, ঠিক আছে। এটা হলো, কিন্তু সেখানে যদি ইন্টারেস্টিং ক্লাস হয় তুমি একবারও কিন্তু ঘড়ি দেখবে না, তোমার 1 ঘন্টা ক্লাস হলেও কি যখন ঘন্টি বাজবে ও মা 1 ঘন্টা কেটে গেল, বোঝাই তো গেল না 1 ঘন্টা কেটে গেল, যাব বাবা, ঠিক আছে। কনসেপ্টটা কি ইন্টারেস্টিং জিনিস আমার মনে হলো, টাইমটা বুঝতে পারলাম না, ফিল হলো না। কিন্তু বোরিং জিনিস যেই হবে তখন মনে হবে উফ সবে 5 মিনিট। বা তুমি দেখবে কি ক্লাসটা শেষ হয়ে এসছে তখনও তুমি ঘড়ি দেখছো এখনো 5 মিনিট বাকি, বাবা, ঠিক আছে। আর ফ্যামিলিয়ার মানে কি কোনো কাজটা তুমি যদি আগে করে থাকো, তোমরা দেখবে যদি কোনো কাজ আগে করে থাকো তোমার মনে হবে তাড়াতাড়ি কাজটা হয়ে গেল, ঠিক। কিন্তু সেই কাজটা তুমি যদি নতুন ভাবে করছো, আগে কোনোদিন করনি, তোমার মনে হবে বাবা কাজটা করতে অনেক সময় লাগছে। এটা সব থেকে ইজিয়েস্ট এক্সাম্পল আমি যদি বলি সেটা হচ্ছে তোমাদেরই পড়াশোনা। তোমরা তো যদি আগের থেকে অল্প 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 করে তুমি যদি পড়াশোনা করে রাখো, তাহলে কিন্তু পরীক্ষার আগে তুমি যখন রিভাইজ দিতে বসবে তখন কিন্তু মনে হবে না বাবা কত সিলেবাস, এত পড়তে হবে, তখন দেখবে টুকটুক টুকটুক টুক করে হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যে পড়তে বসলে আগে কিচ্ছু পড়া নেই, তখন মনে হয় বাবা কত সিলেবাস, এটাও পড়তে হবে এটাও পড়তে হবে এটাও পড়তে হবে, বাবা এত পড়তে হবে কেন, রাইট। সো কনসেপ্টটা কি কি জিনিসটা থেকে আমি কতটা ফ্যামিলিয়ার আছি, আমি যদি ফ্যামিলিয়ার আছি আমার মনে হবে জিনিসটা আমার কম সময় লাগছে, কিন্তু যদি আমি আনফ্যামিলিয়ার থাকি, আমি জিনিসটা আগে করিনি, তখন মনে হবে আমাকে প্রচুর সময় লাগবে, ঠিক। আর এই জন্যে কিন্তু অনেকে পরীক্ষায় ভাবে কি পুরো সারা বছর তো পড়া হলো না অপশনাল, আর এবার পরীক্ষায় ভাবে এত আবার পড়তে হবে, দূর বাদ দাও দরকার নেই অপশনাল পড়া, সি আর ডিতেই ফোকাস করি, ঠিক। কারোর মাথায় এইটা আসে না যে অপশনালে কিন্তু গোটা 400 নম্বর ক্যারি করছে, ঠিক। আমার যদি ওইদিকে কোনো একটা জায়গায় কিন্তু যদি কম নম্বর আসে, ঠিক, অপশনাল কিন্তু মার্কস তুলে দেবে, অপশনাল কিন্তু পুরো ব্যাপারটা ম্যানেজ করে দেবে, ঠিক। তো এরকমও কেসেস আছে যারা আর কি হয়তো কোনো একটা সাবজেক্টে ওইদিকে কোনো একটা সাবজেক্টে কম নাম্বার পেয়েছে, কিন্তু অপশনালে এত নম্বর তুলে নিয়েছে কি তারা গ্রুপ এর ইন্টারভিউ কল পেয়ে গেছে। এরকম প্রচুর লোকজন আছে যারা সিআরডির জন্য না হয়ে তারা গ্রুপ এর জন্য ইন্টারভিউ কল পেয়েছে, জাস্ট এই জন্য বিকজ অপশনাল নাম্বারটা তুলে দিয়েছে, ওইদিকে নম্বর আসেনি কিন্তু অপশনাল ম্যানেজ করে দিয়েছে। সো 400 নম্বর বলে কথা, ঠিক। সো অনেকে ভাবে কি না এত পড়তে হবে আবার করব, কিন্তু এইটা মানে অনেকের মাথায় আসে না এই জিনিসটা কি বাকি যেই জিনিসগুলো সবাই কিন্তু সবাই পড়ছে, অল্প বিস্তার সবারই ইকুয়াল হবে, সবাই পড়ছে। তোমরা এই যে এত বলো কাট অফ কাট অফ কাট অফ নিয়ে এত আলোচনা করো, ঠিক আছে, কাট অফ ব্যাপারটা কেন এত বেড়ে যাচ্ছে, বিকজ সবাই কিন্তু সমান, সবাই কিন্তু অ্যাভারেজ ভাবে পড়ছে। আমি কি করে অ্যাভারেজ থেকে উপরে উঠতে পারবো, আমি কি করে অ্যাভারেজ থেকে অ্যাবভ অ্যাভারেজ যেতে পারবো, যদি আমি এই 400 নম্বরটা পড়ি তাহলেই কিন্তু আমি অ্যাভারেজ থেকে অ্যাবভ অ্যাভারেজে যেতে পারবো, ঠিক। তাহলেই কিন্তু এই কাট অফটা আমাকে এফেক্ট করবে না, বিকজ আমি কাট অফটা ছাড়িয়ে যাচ্ছি। কিন্তু যদি আমি অপশনাল না পড়ি তাহলেই আমি ওই অ্যাভারেজের মাঝে ঘোরাঘুরি করতে থাকবো, আর সেই কাট অফ নিয়ে আমার মাথায় ওই টেনশনটা চলতে থাকবে, ঠিক। সো যদি অপশনাল সত্যি করে প্রপারলি তোমরা প্রিপেয়ার করো, অনেস্টলি প্রিপেয়ার করো, তাহলে কিন্তু ইজিলি গ্রুপ এর তোমরা ইন্টারভিউর কল চলে আসতে পারে, গ্রুপ এ গ্রুপ বি, ঠিক। এবং তোমরা নিজেরাই দেখবে যারা আমার ফার্স্ট ভিডিও শুরুর থেকে যদি ফলো করছো, দেখো সেপ্টেম্বর থেকে এই জানুয়ারি অবধি 6 মাসে আমরা কিন্তু পেপার 2টা কভার আপ করলাম, ঠিক। এবার আমরা পেপার 1টা শুরু করে দিয়েছি, এবং প্লাস কোর্সে যেই কোর্সের সম্পর্কে তোমাকে বললাম, এখানে কিন্তু এই কোর্সে কিন্তু আমি দুটো সাইমালটেনিয়াসলি যাচ্ছি, ঠিক। থিওরিও চলছে, পুরো পেপার 2টাও শেষ হচ্ছে, তার সাথে সাথে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ডিসকাশনও চলছে, আনসার রাইটিং প্যাটার্নটাও চলছে,
প্লাস নোটস, কোশ্চেন আনসার্স কিরম ভাবে লেখা উচিত, ডায়াগ্রাম কোথায় করা উচিত, পুরো ব্যাপারটাই কিন্তু আমি এখানে কোর্সে ডিসক্রাইব করে দিচ্ছি। সো পুরো ব্যাপারটা সাইমালটেনিয়াসলি চলছে, আমি জিনিস বুঝছি, আনসারটা লিখছি, আনসারটা চেক করাচ্ছি। সো আমার কাছে কিন্তু পুরো অল টোটাল আমি কিন্তু তৈরি করতে পারছি নিজেকে, ঠিক। সো যাই হোক, সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট আজকের ক্লাস। আজকে আমরা 3টে জিনিস আলোচনা করলাম, ফর্ম, মুভমেন্ট, টাইম, ঠিক। আমার নেক্সট ভিডিওতে আবার একটা বাকি আছে কিন্তু, সেটা হচ্ছে ডেপথ পারসেপশন। সো নেক্সট ভিডিওতে আমরা ডেপথ পারসেপশন নিয়ে আলোচনা করব, তার সাথে সাথে একটা টপিক আছে ইলুশন, ঠিক, সেটা নিয়েও আলোচনা করব নেক্সট ভিডিওতে, ঠিক। সো শিগগিরই এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও, সো দ্যাট তোমরা জানতে পারো আমার কখন কি ভিডিওস আপলোড হচ্ছে। সো টিল দেন খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড এনজয় করো। আর don't forget to subscribe Unacademy. Okay? So till then, tata. Bye bye.